কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো আলোচনাটি ভালো মতো মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার আজকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। আজ আমি তোমাদের সাথে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি একটু খেয়াল করে দেখো কি কি তথ্য আমাকে দিয়েছে। পলাশ ট্রেডার্সের হিসাব বই থেকে 2018 সালের মার্চ মাসের কিছু লেনদেন নিচে উপস্থাপন করা হলো। মার্চ 1, 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেন। মার্চ 4, প্রতিটি 80 টাকার দরে 70টি জ্যামিতি বক্স বিক্রয় করা হলো শাপলা ট্রেডার্সের নিকট। বাট্টা 10%, চালান নম্বর 250, শর্ত 2/10, নিট 30। মার্চ 8, শিমুল ট্রেডার্সের নিকট হতে 50 টাকার দরে 200টি খাতা ক্রয় করা হয়। বাট্টা 3%, বহন খরচ 100 টাকা, শর্ত 2/8, নিট 30। 13, মার্চের 13 বলেছে মালিক তার নিজ প্রয়োজনে 1000 টাকার পণ্য তুলে নেন। মার্চ 20, চাপা ট্রেডার্সের নিকট 100 টাকার দরে 80টি ডায়েরি বিক্রয় করা হয়। প্যাকিং খরচ 150 টাকা, বাট্টা 5.5%, চালান নম্বর 580। 27 তারিখে বলেছে কদম ট্রেডার্সের নিকট হতে প্রতি ফুট 12 টাকার দরে 200 গজ রিবন ক্রয় করা হলো। বাট্টা 8%, শর্ত 2/9, নিট 30। এই ছিল আমার উদ্দীপক। এবার প্রশ্নে কি চেয়েছে খেয়াল করো। প্রথমে চেয়েছে উপযুক্ত তথ্যের আলোকে একটি ক্রয় জাবেদা তৈরি করো, আর খ নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আমি এই মুহূর্তে তোমাদেরকে শুধুমাত্র ক নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। যদি তুমি ক নম্বর সমাধানটি ভালোভাবে বুঝতে পারো তাহলে খ নম্বরের সমাধান তুমি নিজেই করতে পারবে, আমাকে আর করে দেখাতে হবে না। এক কয়ের মতোই নিয়ম, ক্ষয়ের শুধুমাত্র ছকের একটু পরিবর্তন করতে হবে, গণনায় এবং টাকা বসানোতে কোনো পরিবর্তন হবে না। তো চলো শুরু করি আমার ক নম্বর প্রশ্নের উত্তর, ক্রয় জাবেদা। এখানে আমরা ভালো মতো খেয়াল করব, ক্রয় সংক্রান্ত ঘটনা বাকিতে পণ্য ক্রয় করলেই শুধুমাত্র ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হবে। এখানে বাকি কোনো লেনদেন লিপিবদ্ধ করা যাবে না। দুঃখিত, বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোই লিপিবদ্ধ করতে হবে, নগদে ক্রয় সংক্রান্ত কোনো লেনদেন লিপিবদ্ধ করা যাবে না। কোনো স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেনও ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা যাবে না। এই হচ্ছে মোটামুটি ধারণা। এবার আমরা অঙ্কটা শুরু করি। আমরা এই ছকের মধ্যেই ক্রয় জাবেদা প্রস্তুত করব। এখানে আবারও মনে রাখবো শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় এই জাবেদায় লিপিবদ্ধ হবে, অন্য কোনো ক্রয় এখানে লিপিবদ্ধ হবে না। এখানে লেখার পূর্বে আমরা আগে গণনা করে নিব। এখানে গণনা করার শর্ত হচ্ছে প্রথমত পণ্যের মূল্য থেকে কারবারি বাদটা যদি থাকে বাদ দিতে হবে। তারপরে যদি কোনো আনুষঙ্গিক খরচ যেমন প্যাকিং খরচ, বহন খরচ, বিমা খরচ যদি থাকে বাদটা বাদ দেওয়ার পরে আমাকে যোগ করে দেখাতে হবে। তো আমার মার্চের 28 তারিখ ছিল পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন, আমরা প্রশ্ন পড়ে জেনেছি। এখন 8 তারিখের গণনা আমি এখন করব। মার্চের 8, বলেছে শিমুল ট্রেডার্সের নিকট হতে 50 টাকা করে 200টি খাতা ক্রয় করা হলো। তাহলে এটা হচ্ছে খাতা কিনেছি আমরা 50 টাকা করে 200টি খাতা, 200 গুণন 50 হয় আমার 10,000। এখান থেকে বাদটা বাদ দিব আমরা। বাদটা বলেছে 3%, তাহলে 300 টাকা বাদ দিব
আমার রইল কত দেখি, ৯,৭০০ টাকা। এরপরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আনুষঙ্গিক খরচ যোগ করব। এখানে বহন খরচ ছিল ১০০ টাকা, তাহলে আমি যোগ করব, যোগ বহন খরচ ১০০ টাকা। তাহলে আমার নিট মূল্য হলো ৯,৮০০ টাকা। এই হলো আমার ৮ তারিখের গণনার কাজ। এবার এই ৯,৮০০ টাকা আমি গণনা করে বের করার পরে আমি এই যে এখানে লিখে দিব, এই যে ৮ তারিখ বরাবর আমি কিনেছি কার কাছ থেকে, আমরা কিনেছি শিমুল ট্রেডার্সের কাছ থেকে, তাহলে এখানে লিখব শিমুল ট্রেডার্স। $৯,৮০০ টাকা লিখবো এখানে আমরা, ৯,৮০০। আমার একটি ঘটনা বসানোর কাজ শেষ। এবার দ্বিতীয় ঘটনা হচ্ছে মার্চের ২৭ তারিখ। মার্চের ২৭ তারিখ বলেছে কদম ট্রেডার্সের নিকট হতে প্রতি ফুট ১২ টাকা দরে ২০০ গজ রিবন ক্রয় করা হলো। তাহলে আমরা এটা গণনায় দেখিয়ে দেই। এটা হচ্ছে আমাদের মার্চের ২৭। আমরা কি করেছি, রিবন ক্রয় করেছি। তাহলে রিবন ক্রয় করেছি আমরা কত টাকা করে। এখানে খেয়াল করো, প্রশ্নটি আবার একটু খেয়াল করে দেখো, প্রশ্নটিতে কি বলেছে, কদম ট্রেডার্সের নিকট হতে প্রতি ফুট ১২ টাকা দরে ২০০ গজ। তাহলে প্রতি ফুট ১ ফুটের দাম, এই যে ১ ফুটের দাম হচ্ছে ১২ টাকা, তাহলে ২০০ গজের দাম কত। এখন আমাকে জানতে হবে কত ফুটে ১ গজ। আমরা জানি ৩ ফুট সমান ১ গজ। ৩ ফুটে যদি ১ গজ হয় তাহলে আমি কিনেছি ২০০ গজ। তাহলে কথা যদি একটু ঘুরিয়ে বলি, ১ গজ সমান ৩ ফুট। তাহলে আমি কিনেছি কয়শো গজ, ২০০ গজ কিনেছি। তাহলে ২০০ গজ সমান ৩ গুণ ২০০ ফুট, তার মানে ৬০০ ফুট আমি ফিতা কিনেছি। এটা আমরা গণনায় দেখিয়ে দিব। তাহলে ৬০০ ফুট আমরা কিনেছি, প্রতি ফুট ১২ টাকা করে ৬০০ ফুট। তাহলে এবার আমি গণনায় যাই। প্রতি ফুটের দাম কত ছিল আমার, টোটাল কিনেছি ৬০০ ফুট, প্রতি ফুটের দাম ছিল ১২ টাকা, তাহলে হলো ৭,২০০ টাকা। এখানে বাদটা ছিল 8%। 8% আমি বের করে দেখি ৭,২০০ টাকার 8% কত হয়। ৭,২০০ ইন্টু 8%, ৫৭৬ টাকা। এই বাদটা আমি এখান থেকে বাদ দিব। বাদ দিলে কত থাকে দেখি, ৭,২০০ মাইনাস ৫৭৬, ৬,৬২৪, ৬,৬২৪। নেট মূল্য হচ্ছে ৬,৬২৪ টাকা। এবার এটি আমরা লিখে দিব তার নির্দিষ্ট ছকে, ৬,৬২৪ টাকা। এটা আমরা কিনেছি কার কাছ থেকে, কদম ট্রেডার্সের কাছ থেকে। তাহলে লিখব কদম ট্রেডার্স। টাকার পরিমাণ ৬,৬২৪ টাকা। এবার আমরা যোগ করে যোগফলটি বসিয়ে দিব। ৪, ২, ৬, ৮, ১৪, ৯, ৬, ১৫ আর ১ ১৬। তাহলে মোট যোগফল হচ্ছে ১৬,৪২৪ টাকা। এভাবেই তোমাকে ক্রয় জাবেদা সম্পন্ন করতে হবে। প্রথমে গণনা করতে হবে, গণনা দেখে তোমাকে নিট টাকাটি বসাতে হবে। এবার একটু গণনাটি খেয়াল করো। গণনায়
প্রথমে আমি পণ্যের মূল্য থেকে বাদটা বাদ দিয়েছি, তারপরে আনুষঙ্গিক খরচ থাকলে আমি যোগ করেছি, পরে যোগ করেছি। এখানে বাদটা ছিল বাদ দিয়েছি, আনুষঙ্গিক খরচ ছিল না, আমি যোগ করিনি। অর্থাৎ যতটুকু তথ্য প্রশ্নে আমরা পাবো ঠিক ততটুকু নিয়েই কাজ করব, অতিরিক্ত কাজ আমার করার কোনো প্রয়োজন নেই। এবার কিছু ঘর আমাকে ফিল আপ করতে হবে। প্রশ্ন থেকে দেখে দেখে আমাকে শর্ত, চালান নম্বর, সূত্র যদি থাকে সেগুলো আমাকে এখানে লিখতে হবে। তো শিমুল ট্রেডার্সের দিকে দেখি আমি। শিমুল ট্রেডার্সের বলেছিল চালান নম্বর ছিল না, শর্ত ছিল 2/8 নিট 30, চালান নম্বর ছিল না। এরপরে আমরা যাই কদম ট্রেডার্সের। শর্ত ছিল 2/9 আর নিট 30। চালান নম্বর যদি থাকতো আমরা হিসাবের বইতে লিখতাম, এখানে লিখতাম, নাই যেহেতু আমি লিখব না। সূত্র মানে তথ্য, রেফারেন্স বলা হচ্ছে, সূত্র বলতে বলছে রেফারেন্স ঠিক আছে বলেই আমি চালান দেখে বা যে কোনো একটা নোট দেখে লিখেছি, তাই সূত্র আমি জানি, সব কিছু ওকে আছে, একটা টিক চিহ্ন দিয়ে দিলে আমার এই কাজটি হয়ে গেল। চালান নম্বর জানলে আমরা এখানে লিখতাম, নাই বলে আমরা ফাঁকা রাখছি। এভাবেই আমাকে ক্রয় জাবেদা সম্পন্ন করতে হবে। এবার তুমি নিজে এই উদ্দীপকটি দেখে তুমি নিজে নিজে বিক্রয় জাবেদাটি সম্পন্ন করবে। আশা করি তোমরা নিজেরাই এই সমাধানটি অনায়াসে করতে পারবে। বিক্রয় জাবেদা লেখার জন্য তোমাকে বিক্রয়ের তথ্যগুলো লিপিবদ্ধ করতে হবে। খেয়াল করো প্রশ্নে এই যে এখানে বিক্রয় ছিল, এই ঘটনাটি নিয়ে তুমি বিক্রয় জাবেদা করবে। আর কোথায় বিক্রয় ছিল দেখো, এই যে এখানে বিক্রয় ছিল, এই ঘটনাটি নিয়ে তুমি বিক্রয় জাবেদা করবে। অর্থাৎ মার্চের 4 তারিখ এবং মার্চের 20 তারিখ এই দুটো তথ্য নিয়েই তুমি বিক্রয় জাবেদা করতে পারবে। তোমার পাঠ্য বই থেকে তুমি ছকটি ভালো করে দেখে নিবে, সেই অনুযায়ী তুমি তোমার অঙ্কের সমাধানটি করবে। এখন আমি তোমাদেরকে একটি ক্রয় ফেরত জাবেদা সমাধান করে দেখাবো। উদ্দীপকটি হচ্ছে এই উদ্দীপকটি ভালো করে খেয়াল করো। আমরা এই উদ্দীপকের আলোকে একটি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তুমি যদি ক্রয় ফেরত জাবেদাটি এখন ভালো মতো বুঝতে পারো, অবশ্যই বিক্রয় ফেরত জাবেদা নিজে নিজেই করতে পারবে, কারো কোনো সহায়তার প্রয়োজন পড়বে না। তো চলো আমরা উদ্দীপকটি আগে ভালো করে দেখে নেই, বুঝে নেই। সাগর ট্রেডার্সের নিকট হিসাব বই হতে 2018 সালের জুন মাসের কিছু ঘটনা তুলে ধরা হলো। জুন 1, নদী ট্রেডার্সের নিকট হতে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয়, চালান নম্বর 251, শর্ত 2/8 নিট 30। এরপরে জুন 6, মোহনা ট্রেডার্সের নিকট হতে ক্রয় করা 2,000 টাকার পণ্য নষ্ট থাকায় ফেরত প্রদান করা হলো, বাট্টা 5%, নোট নম্বর 155। উর্মি ট্রেডার্সের 11 তারিখ বলেছে উর্মি এন্টারপ্রাইজের নিকট হতে প্রতিটি 380 টাকা করে 5 ডজন স্কুল ব্যাগ ক্রয় করা হয়, বাট্টা 5.5% মানে 5.5%, চালান নম্বর 178, বহন খরচ 180 টাকা। জুন 23, শান্ত ট্রেডার্সের নিকট হতে 400 টাকা করে 35টি ছাতা নগদে ক্রয় করা হলো, প্যাকিং খরচ 160 টাকা। জুন 30, উর্মি এন্টারপ্রাইজকে নষ্ট থাকায় 6টি ব্যাগ ফেরত দেয়া হলো। এই ছিল তথ্য। এখন আমাকে খেয়াল করতে হবে এই উদ্দীপকের আলোকে আমি ক্রয় ফেরত জাবেদা যখন করব, কোন কোন তথ্য নিয়ে করব। শুধুমাত্র বাকিতে ক্রয় করা পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলেই আমরা সেই ঘটনাগুলো নিয়েই আমরা ক্রয় ফেরত জাবেদা করব। আমরা বুঝবো কীভাবে বাকিতে ক্রয় করা পণ্য ফেরত। ক্রয় করার সময় কোনো ব্যক্তির নাম বলা থাকলে, নগদ বাকি বলা না থাকলে তখনই আমরা বুঝে নিব এটি ক্রয় ফেরত বা ক্রয় বাকিতে ক্রয় হয়েছে। তা সেইভাবেই আমরা চিহ্নিত করব। তাহলে এখানে খেয়াল করো, দেখো 6 তারিখে বলেছে মোহনা ট্রেডার্সের নিকট হতে ক্রয় করা 2,000 টাকার পণ্য নষ্ট থাকায় ফেরত প্রদান করা হলো। এই যে ফেরত দিয়েছি, নষ্ট থাকায় আমি ফেরত দিয়েছি, ফেরত দেওয়ার কারণে 2,000 টাকার পণ্য আমার এখান থেকে চলে গেছে। তাহলে আমি কার কাছ থেকে কিনেছিলাম, কাকে ফেরত দিলাম? মোহনা ট্রেডার্সের কাছ থেকে কিনেছিলাম, মোহনা ট্রেডার্সকে আমি এটা ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে বিষয়টি খেয়াল করো, প্রতিষ্ঠানের নাম আছে, কোথাও নগদ বাকি বলা নেই, তাহলে এটা বাকি লেনদেন, আমরা এটা লিখব ক্রয় ফেরত জাবেদায়। এরপরে দেখো এখানে 30 তারিখ বলেছে
উর্মি এন্টারপ্রাইজকে নষ্ট থাকায় 6টি ব্যাগ ফেরত দেওয়া হলো। এখন উর্মি ট্রেডার্সের কাছ থেকে আমরা পণ্যগুলো বাকিতে কিনেছিলাম না নগদে কিনেছিলাম সেটাকে বুঝতে হবে। তাহলে উর্মি ট্রেডার্সের দিকে তাকাই। উর্মি এন্টারপ্রাইজের নিকট হতে প্রতিটি 380 টাকা করে 5 ডজন স্কুল ব্যাগ ক্রয় করা হলো। তাহলে উর্মি এন্টারপ্রাইজের কাছ থেকে আমি কিনেছি, কোথাও দেখো নগদ বাকি বলা নেই, তাহলে উর্মি এন্টারপ্রাইজ লেখার কারণে আমি দেখে বুঝে নিচ্ছি এটা বাকিতে ক্রয় ছিল, সেই বাকিতে ক্রয় করা পণ্য নষ্ট থাকায় এখানে 6টি ব্যাগ ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো তথ্যই আমরা গণনায় আগে সমাধান করে পরবর্তীতে ছকের ভেতরে কাজটি টাকার অঙ্কটি বসিয়ে দেখাবো। তো চলো আমরা গণনা দেখি, তার আগে আমরা ছকটি দেখে নিই। এই ছকের ভেতরেই আমরা ক্রয় ফেরত জাবেদাটি সম্পন্ন করব। এখন আমরা অঙ্কটির গণনা কাজের সমাধানটি আগে আমরা করে নিব। প্রথম গণনা হবে জুন মাসের 6 তারিখ। জুন 6, মোহনা ট্রেডার্সের নিকট হতে ক্রয় করা 2000 টাকার পণ্য নষ্ট থাকায় ফেরত দেওয়া হলো। তাহলে পণ্য ফেরত আমি 2000 টাকার পণ্য ফেরত দিচ্ছি। এখানে প্রশ্নে আমার বাদটা ছিল 5%, তাহলে বাদটা 5%, 2000 টাকার 5% ইন্টু 5%, 100 টাকা। তাহলে আমি 100 টাকা এখান থেকে বাদ দিয়ে দিব। থাকবে 1900 টাকা। আনুষঙ্গিক খরচ থাকলে আমি এখানে লিখতাম, কিন্তু নেই, তাই এটা হচ্ছে নেট মূল্য। এবার আমরা গণনা করব দ্বিতীয় ঘটনার জন্য। জুন 30, কি ঘটেছে জুন 30-এ দেখো, উর্মি এন্টারপ্রাইজকে নষ্ট থাকায় 6টি ব্যাগ ফেরত দেওয়া হলো। তাইলে ব্যাগ ফেরত আমি কয়টা ব্যাগ ফেরত দিয়েছি? 6টা ব্যাগ ফেরত দিয়েছি। প্রত্যেকটা ব্যাগের দাম কত ছিল? আমার কিন্তু এই প্রশ্নের মধ্যে দেখো কোনো তথ্য কিন্তু আমার নেই। প্রশ্নে খেয়াল করো 6টি ব্যাগ, এই যে 6টি ব্যাগ ফেরত, 6টি ব্যাগের মূল্য কিন্তু নেই। তাহলে আমাকে দেখতে হবে এই ঘটনা থেকে এইখানে গিয়ে পূর্বের ঘটনার রেফারেন্স ছিল উর্মি এন্টারপ্রাইজের নিকট হতে যে আমি 380 টাকা করে 5 ডজন স্কুল ব্যাগ কিনেছিলাম, প্রতিটির দাম ছিল, এই যে প্রতিটির দাম ছিল 380 টাকা। তাহলে আমার এখানে 6টি ব্যাগ যে আমরা ফেরত দিচ্ছি এটাই হচ্ছে 380 গুণ 6, এভাবেই আমাকে কাজটি দেখাতে হবে। তো এবার চলো সমাধানে দেখি গণনায় কীভাবে আমরা দেখাবো। তাহলে এখানে হবে হচ্ছে 6টি ব্যাগ 380 টাকা। তাহলে কত হয় দেখো, 6 গুণন 380, 2280 টাকা। এবার খেয়াল করো এখানে প্রশ্নটির মধ্যে দেখো কোনো বাদটা ছিল না, বাদটা কিন্তু নেই। তবে কেনার সময় কিন্তু এই যে বাদটা ছিল, কেনার সময় বাদটা ছিল, এই বাদটাটি কিন্তু আমাকে এখানেও দেখাতে হবে। কেনার সময় যদি আমি বাদটা ব্যবহার করতে পারি, ফেরতের সময় সেই বাদটাটিও আমাকে ব্যবহার করতে হবে। তাহলে 5.5% বাদটা আমি এই মূল্য থেকে বাদ দিয়ে দেখাবো। তো এবার সমাধানে দেখি, বাদটা 5.5%, তাহলে 2280 টাকা ইন্টু 5.5% হচ্ছে 125 টাকা, 125 টাকা। তাহলে বিয়োগ করার পর নিট মূল্য দাঁড়ায় 2280 মাইনাস 125 টাকা, 2155, 2155 টাকা। তাহলে আমার গণনার কাজ শেষ। এবার আমি ছকের ভেতরে টাকাগুলো বসাবো।
জুনের 6 তারিখে ঘটনাটি ঘটেছিল মোহনা ট্রেডার্সের সাথে। এখানে আমরা লিখব মোহনা ট্রেডার্স। মোহনা ট্রেডার্সের টাকা ছিল 1900, আমি এখানে লিখব 1900 টাকা। এরপরে 30 তারিখে ঘটেছে উর্মি এন্টারপ্রাইজ। উর্মি এন্টারপ্রাইজ টাকা ছিল 2155 টাকা। 2155 টাকা। এবার আমরা এই দুটো টাকা যোগ করে দেখাবো। যোগ 1900, 4055 টাকা। এই হলো আমার যোগফল। এভাবেই আমার ক্রয় ফেরত জাবেদাটি সম্পন্ন হবে। তার মাঝখানে আমার কিছু কাজ রয়ে গেছে। ডেবিট নোট নম্বর, ক্রেডিট নোট নম্বর আমাকে লিখতে হবে যদি প্রশ্নে থাকে। যখন আমরা ক্রয় ফেরত জাবেদা করব তখন এখানে হবে ডেবিট নোট নম্বর, যখন আমরা বিক্রয় ফেরত জাবেদা করব তখন এখানে হবে ক্রেডিট নোট নম্বর, এখানে হবে ক্রেডিট হিসাব খাত। এখানে জাবেদাটি চেঞ্জ হবে বিক্রয় ফেরত এখানে, আর দেনাদার এখানে ঘুরে যাবে। তোমরা পাঠ্য বই থেকে ছকটি ভালো করে দেখে নিয়ে বিক্রয় ফেরত জাবেদা করবে। তো আমরা দেখি মোহনা ট্রেডার্সের ডেবিট নোট নম্বর ছিল কিনা প্রশ্নে। নোট নম্বর ছিল 155, আমরা 155 এখানে লিখব। এবং আমরা উর্মি এন্টারপ্রাইজের কোনো নোট নম্বর এখানে ছিল না, তাই আমি এটিকে ফাঁকা রাখব। রেফারেন্স সঠিক আছে তাই টিক চিহ্ন দিয়ে দিব। সঠিক রেফারেন্সের ভিত্তিতে আমি অঙ্কটি করেছি। এবার তোমাদেরকে আমি একটি টিপস দিই। তুমি ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, যে জাবেদাই করো না কেন, তোমাকে গণনা করার জন্য একটি সূত্রের ধারা মেনটেন করতে হয়। সেই ধারাটি আমি লিখে দিচ্ছি। এই সূত্রটি অবলম্বন করে তুমি 4টির ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা যে কোনো অঙ্ক করো না কেন, এই একটি সূত্রের দ্বারাই তুমি অঙ্কটির সমাধান করতে পারবে। সেই সূত্রটি হচ্ছে বিশেষ সূত্র। প্রথমে লিখব আমরা পণ্যের মূল্য, যা থাকবে তাই আমরা লিখব। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পণ্যের মূল্য বের করব। এখান থেকে আমরা বাদ দিব বাদটার হার, যত থাকবে তত আমি বাদ দিব। বাদ দেওয়ার পর এখানে একটি উত্তর বেরোবে। সেই উত্তরের সাথে যদি প্রশ্নে বা উদ্দীপকে আনুষঙ্গিক খরচ, যেমন প্যাকিং খরচ, মজুরি, বিমা, এই ধরনের কোনো খরচ, পরিবহন খরচ যদি থাকে আমরা এখানে যোগ করব। অন্যান্য খরচ, এই পণ্যের ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, বা লিখতে পারি আনুষঙ্গিক খরচ যদি থাকে সেটি আমরা যোগ করে পণ্যের নেট মূল্য আমরা বের করে দেখাবো। এটা যদি হয় ক্রয় জাবেদা তাহলে ক্রয়কৃত পণ্যের মূল্য হবে। যদি এটি হয় বিক্রয় জাবেদা তাহলে এখানে হবে বিক্রিত পণ্যের মূল্য। যদি এটি ক্রয় ফেরত হয় তাহলে ক্রয় ফেরতের মূল্য। যদি হয় বিক্রয় ফেরত তাহলে বিক্রয় ফেরতের মূল্য। স্ট্রাকচার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা থাকছে আনচেঞ্জ। যেভাবে আমি এই সূত্রটি লিখেছি এভাবেই তোমাকে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদার সমাধান করতে হবে। তাহলে এই শেষে যে টাকাটি পাচ্ছি এটা আমরা হচ্ছে নেট মূল্য, নেট ক্রয় মূল্য, নেট বিক্রয় মূল্য, নেট ফেরত মূল্য, যেটাই বলো না কেন যে কোনো অঙ্কের মধ্যে তুমি এই বিষয়টিকে প্রয়োগ করে দেখাতে পারবে। আশা করি তুমি মনোযোগ দিয়ে আমার পুরো ক্লাসটি দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। এখন বাসায় তুমি নিজে নিজে অঙ্কটি প্র্যাকটিস করে সমাধান করার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করব। মাধ্যমিক শ্রেণীতে সমন্বয় জাবেদাটি খুব সাম্প্রতিক সময়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2 বছর হলো মাধ্যমিক শ্রেণীতে সমন্বয় জাবেদা এসেছে। আমাদের পাঠ্য বইতে সৃজনশীল প্রশ্নও রয়েছে সমন্বয় জাবেদা নিয়ে। সো এই বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি তোমরা কেউ আগামী ক্লাস মিস করবে না। অবশ্যই সমন্বয় জাবেদার ক্লাসটি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি।
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।